আর এখন রয়েছে দেশের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এইসি এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এইচ আনসারী। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব আনসারী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে একটু জানতে চাইব যে আমরা দেখছি যে সাম্প্রতিক সময় বিশেষ করে নিত্য পণ্যের বাজার খুবই নিয়ন্ত্রণের বাইরেই বলা যায়, মধ্যবিত্তরা খুবই হাসপাস এবং বাজারে হঠাৎ করে এই ধরনের নিত্য পণ্যের বাজারের এইভাবে চড়া মূল্য কেন? আপনার একটু মতামত শুনবো প্রথমেই। ধন্যবাদ। আসলে আমাদের পুরো ব্যাপারটাকে বোঝার জন্য আমার মনে হয় যে আমাদের আলাপ করতে হবে প্রথমে যে খাদ্যের পরিস্থিতি কি এখন, খাদ্যের সাপ্লাইয়ের অবস্থাটা কি এখন এবং খাদ্যের অ্যাভেলেবিলিটিটা কি এখন এই তিনটে জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো পুরো জিনিসটা আমাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে যে দামই বা বেশি কেন মার্কেটে পাওয়া যাচ্ছে অথচ দাম বেশি কেন, বা আমরা কিনতে পারছি অথচ দামে বেশি দামে কিনতে হচ্ছে কেন। আসলে আমরা যদি দেখি আমাদের মার্চের শেষের দিকে যখন কোভিড শুরু হলো তখন কিন্তু প্রথম 15-20 দিন কিন্তু মানুষের মধ্যে একটা প্রচন্ডভাবে একটা আতঙ্ক বিরাজ করছিল। সেটা হলো মনে হয় তারা খাবার পাবে না বা কিনতে পারবে না পয়সা থাকলো। তার জন্য তাড়াহুড়ো করে কিন্তু অনেকেই অনেক বেশি পরিমাণে খাবার কিনে ফ্রিজে ভরে ফেলেছে অথবা বাড়িঘর এক কোনায় মানে মোটামুটি ভাবে ভরে ফেললো। তারপরে কিন্তু দেখা গেল যা খাদ্যের পরিস্থিতিটা এমন ভাবে স্মুথ হয়ে গেল এবং সাপ্লাইটা যথেষ্ট বেড়ে গেল এবং খাবার পরিস্থিতি কিন্তু গ্রামে এবং শহরে সব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার অ্যাভেলেবল হলো। এখন ইস্যুটা হলো যখন খাবার যখন অ্যাভেলেবল হলো এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট আমাদের দেশের। কারণ কোভিডের কারণে যে ভয়টা ছিল সেটা হলো ট্রাক চলছে না, মাঠে কৃষক যেতে পারছে না, আপনার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, ঘরের বাইরে আসলে অনেকে ভয় পাচ্ছে। এই সিচুয়েশনে কিন্তু খাদ্য কিন্তু উৎপাদন করতে হয়েছে। আমাদের দেশে যেটা জেনারেলি হয় আমরা 4 মাস খাদ্য উৎপাদন করি, 6 মাস কিন্তু খাই, বিশেষ করে মাঠ ফসলগুলো। আর সবজিগুলো জেনারেলি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু যেগুলা আপনার মানে সিজনাল যেগুলো সবজি না, সারা বছর যে সমস্ত সবজি হয় সেগুলো উৎপাদন হয়, তারপর সেখান থেকে হারভেস্ট করে আমরা যে সমস্ত সবজি আমরা খাই। বিশেষ করে আলুর ক্ষেত্রে যেটা হয়, আলু পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু এটা সিজনাল যেহেতু ফসল একবারে উৎপাদন হয়, তারপরে সারা বছর কিন্তু এগুলো কোল্ড স্টোরেজে থাকে এবং অথবা বিভিন্ন স্টোরেজে থাকে, সেখান থেকে আমরা এই সমস্ত খাবার বা এই সমস্ত ফলগুলো পেয়ে থাকি। তাহলে এখন ইস্যুটা হলো বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু দেখা যাচ্ছে, বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি আছে, অথচ এসব সবজির দাম বেশি কেন এবং আমরা কেন এগুলো নিয়ে আমরা পেন ফিল করছি। একটা সাধারণ হিসাব যদি আমরা করে দেখি যে আমাদের দেশে কি হলো, কোভিড হলো, কোভিডের কারণে একটা মানুষের মধ্যে আতঙ্ক ছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। সাবসিকুয়েন্টলি কিন্তু 3টা ফ্লাড হয়েছে, জুন থেকে শুরু হয়েছে এবং গত মাসের শেষ পর্যন্ত কিন্তু পরপর 3টা ফ্লাড হয়েছে এবং যে জায়গাগুলো ডুবে গেল সেগুলো প্রায় 31% অফ দ্য সারফেস। এসব জায়গায় কি হয় যে আর্লি ফ্লাড না হতো তাহলে এসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় অথবা এসব জায়গাতে সবজি উৎপাদন করে। আবার শেষের দিকে কি হয়, শেষের দিকে আর্লি উইন্টার কিন্তু কিছু ভেজিটেবল হয় বা আর্লি লেট রেনি সিজনে সবজিগুলো হয়। এগুলো কিন্তু কৃষক কিন্তু অ্যাটেম্প নিয়েছে, কিন্তু অনেকে হারভেস্ট করতে পেরেছে, অনেকে কিন্তু হারভেস্ট করতে পারেনি। এখন আমি যেটা বলছি সে বলার মধ্যে বেসিসটা হচ্ছে আমরা কিন্তু বীজের ব্যবসা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এই বছরে বীজের পরিমাণ, সেলসের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেশি। আপনি যদি বলেন সবজির বীজ, যে কোনো সবজির বীজের কিন্তু বীজের যথেষ্ট ভালো বিক্রি হচ্ছে এবং এর যথেষ্ট গ্রোথ আছে। তার মানে আমাদের দেশে কৃষক কিন্তু এগুলো উৎপাদন করার জন্য অ্যাটেম্প নিচ্ছে এবং এগুলা কেউ সাকসেসফুল হচ্ছে, কেউ সাকসেসফুল হচ্ছে না। কারিগরি সবজি হচ্ছে, হারভেস্ট করতে পারছে, কেউ কিন্তু হারভেস্ট করতে পারছে না। এবং যারা হারভেস্ট করতে পারছে সেগুলো কিন্তু শহরে আসছে এবং শহরে আসার ফলে কিন্তু আজকে কিন্তু বাজারে দেখবেন যে দোকান ভর্তি সবজি এবং কোথাও সবজির যে টান আছে সেই জিনিসটা নাই, কিন্তু দাম বেশি আছে। আপনার প্রশ্নটা ছিল দাম বেশি কেন। এখন আমরা দেখি যে কি হলো, যখন প্রচন্ড পরিমাণে বর্ষা, যখন সবজি যখন আপনার দেশীয় সবজি যখন পাওয়া যাচ্ছে না, তখন মানুষ কি করেছে, ভাতের সাথে কিন্তু হয় আলু খায় রান্না করে, অথবা সবজি আলু মিশ্রিত করে খায়, অথবা মাংসের সাথে আলু দিয়ে খায়, অথবা ডিমের সাথে আলু মিশিয়ে খায়, অথবা মাছের সাথে আলু মিশিয়ে খায়। এই কারণে কিন্তু আলুর কনজাম্পশনটা আমাদের দেশে হয়। এবছরে যেটা হয়েছে মানে আলুর কনজাম্পশনটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। তার পিছনে কারণ হলো অনেকেই বাজারে যেতে ভয় পেয়েছে, আলু কিনে এনে ঘরে রেখেছে, আলু কেটে কিন্তু রান্না করে খেয়েছে, যার জন্য আলুর উপর চাপটা বেড়ে গেছে, যার ফলে কিন্তু আলুর দামটা যথেষ্ট বেশি হয়ে গেছে।
আর সবজির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা নিয়ে আমি আলাপ করছিলাম, সেটা হচ্ছে যে সবজি অ্যাকচুয়ালি আছে কিন্তু পরিমাণে কম আছে, যার ফলে কিন্তু সবজির দামটা বেশি হচ্ছে। এখন এই হলো ওভারঅল সিচুয়েশন, এবং যেটা দিয়ে আমরা মনে করতে পারি যে আমাদের দেশে খাদ্য পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো, সরবরাহ যথেষ্ট আছে, এবং এখন পর্যন্ত কিন্তু বাজারে গেলে কিন্তু সবজি পাওয়া যাচ্ছে। জি, কিন্তু এই যে আমরা দেখছি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের কারো হাত নেই, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, ভোক্তা কিন্তু দ্বিগুণ পয়সা গুনতে হচ্ছে, মাঝখানে কিন্তু একটা ব্যয়ের বিষয়ে সবসময় অভিযোগ রয়েছে। সেই জায়গাটা আপনি কিভাবে দেখেন? আপনি যেটা বলেছেন যে নিয়ন্ত্রণের বাইরে, কথাটা ঠিকই বলেছেন, কিন্তু খাদ্যের ব্যাপারে আমার মনে হয় নিয়ন্ত্রণ কথাটা কিন্তু আমরা তো চিন্তা করে হয়তো বা অ্যানালাইসিস করতে হবে। তার কারণ হলো নিয়ন্ত্রণটা তখনই যদি না পাওয়া যায়, যদি কেউ বিক্রি করতে না চায়, যদি আপনার শহরে সবজি আসছে না বা অন্যান্য ফসল আসছে না, তখন কিন্তু এটাকে বলা হয় যে কোথাও কেউ নিয়ন্ত্রিত করছে। প্রাইসের ক্ষেত্রে এটা যেহেতু আমাদের দেশে ফ্রি মার্কেট ইকোনমি, এখানে আমার সবজি আমি উৎপাদন করব, আমার আলু আমি উৎপাদন করব, আমি মার্কেটে বিক্রি করব, মার্কেট যেভাবে প্রাইস ড্রাইভ করবে সেভাবে কিন্তু বিক্রি হবে, সেটা হওয়া উচিত। আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই, হয়তো কিছুক্ষণ পরে আপনি আমাকে প্রশ্ন করবে যে গ্রামে তো সবজির দাম 40 টাকা, শহরে সেই সবজি 80 টাকা বিক্রি হচ্ছে কেন? 40 টাকার সবজি যদি কৃষকের কাছ থেকে কেনা হয়, সে সবজি শহরে আনতে গেলে কিন্তু 5 টাকা পার কেজি ট্রাকের ভাড়া, এবং ওটাকে যদি দোকানে রেখে বিক্রি করতে হয়, দোকানের ভাড়া আছে, এবং যারা এই সবজিটা বিক্রি করছে, একজন দুজন তিনজন একটা দোকানে কাজ করে, সব মিলে কিন্তু 6 টাকা পর্যন্ত খরচ হয়। 3 টাকা ট্রাকের ভাড়া, 3 টাকা ধরেন এই ম্যানেজ করতে যা হচ্ছে, 6 টাকা খরচ হলো। আর সবজি যেটা আমরা গ্রাম থেকে কিনে নিয়ে আসছি 40 টাকাতে, সে সবজির 70% সবজি কিন্তু কোয়ালিটি থাকে, আর বাকিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তখন এখানে কারণে বাজারের আশেপাশে কিন্তু ফেলে দিয়ে যেতে হয়। তাহলে 40 টাকা সবজি যখন কেনা হলো, তখন মার্কেটেবল প্রাইস হচ্ছে কিন্তু 60 টাকা। ঢাকাতে এসে যে সবজিটাকে ঠিকমতো সেলেবল, মানে যে প্রাইসে বেচা যাবে তার দাম 60 টাকা হয়ে গেল, বিকজ 30% সবজি নষ্ট হয়ে যায়। তারপরে আমি এখানে 6 টাকা খরচ করলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 60 আর 6 66 টাকা হয়ে গেছে। এই সবজি যদি 80 টাকা তো বিক্রি করতে পারে, তার মাত্র 14 টাকা লাভ হচ্ছে পার কেজিতে। এখন একটা মানুষ বছরের পর বছর তার রেপুটেশন বিল্ড করেছে, তার ইমেজ বিল্ড করেছে, সে কানেক্টিং হয়েছে তার একটা বাঁধা কাস্টমারের কাছে, সে এই 16 টাকা মানে টোটাল প্রাইসের কিন্তু 10-11% বেশি সে প্রফিট করতে পারে না। এই কাঁচা বাজারে কাঁচা সবজিতে কিন্তু এই ধরনের তার প্রফিট করা উচিত, এবং এটাই হওয়া উচিত। 2 নম্বর হলো কৃষক যে 40 টাকা সবজি বিক্রি করছে, এখন তার লাভটা কি হচ্ছে? কৃষক 40 টাকা সবজি বিক্রি করলে যথেষ্ট ভালো লাভ হয় এখন, এবং এই লাভটা আমাদের দেশের কৃষকের হওয়া উচিত একটি কারণে, যে বছর পর বছর যখন সবজি উৎপাদন করে বা আলু উৎপাদন করে, অনেক ক্ষেত্রে কিন্তু লস করে, অনেক ক্ষেত্রে লাভ করে। এই যে লাভ লসের মধ্যে একটা ব্যাপার আছে, মার্কেটের ব্যাপার আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে আমাদের কৃষককে এই সুযোগটা দেওয়া উচিত। এখন আপনি বলবেন যে যারা কিনে খাচ্ছে তারা কিভাবে কিনে খাবে, যাদের অবস্থা কেনার মতো যাদের সামর্থ্য নেই তারা কি করবে? সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের দেশে একটা সুবিধা হলো এই যে সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, এবং আমাদের দেশে যারা কিনে খেতে পারে না তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে। এখানে হয়তো এখানে একটু যদি আমরা সাহায্যকে বাড়া দিই, উদার হস্তে যদি সরকার যদি এই সোশ্যাল নেটওয়ার্কে নিয়ে আসে, তাহলে সুবিধা হবে কি, তাদেরও কেনার সামর্থ্য জোড়া হবে, যার ফলে একদিকে যেমন কৃষক যে সবজি উৎপাদন করছে সে দাম পাবে, আরেকদিকে যারা নিয়ে আসছে শহরে তারা তাদের প্রফিটে রাখতে পারবে, বাজারে যারা এই সবজিগুলো বিক্রি করে তারাও কিন্তু ঠিক প্রাইসের সবজিটা বিক্রি করলে তাদের সাস্টেনেবল প্রফিট হবে এবং তারা বেঁচে থাকবে। তাহলে এটা টোটাল একটা সাপ্লাই সিস্টেমে একটা ভালো একটা হারমোনি থাকবে এবং সাস্টেনেবল হবে। কারণ খাদ্যের প্রধান সত্য হলো অ্যাভেলেবিলিটি এবং সাপ্লাই সিস্টেম, এই দুটো জিনিসকে সমন্বয় করতেই হবে। যে আপনার কাছে আবারও ফিরবো, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপর আবার আসছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এসি এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফএইচ আনসারের সঙ্গে। তার সাথে আবার সংযুক্ত হচ্ছি জওয়ান স্যার। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যে নিত্যপণ্য বা ভোগ্যপণ্যের বাজার আসলে অস্থিতিশীল এইসব কারণ নিয়ে, এবং সেই জায়গাটায় আসলে কি করণীয়, কিভাবে আমরা উৎপাদন বা আমাদের চাহিদা সেটি সমন্বয় করতে পারি, এবং কৃষকের যেন ন্যায্য মূল্য পায়, ভোক্তা পর্যায়ে যেন তারা ন্যায্য মূল্য পায়, এবং ব্যবসায়ীরা যেন লাভ করতে পারে, সেই জায়গায় আসলে কি করণীয় রয়েছে? আমাদের দেশে যেটা হয়েছে, সাপ্লাই সিস্টেম যেভাবে এখন আছে সেটাকে সাপোর্ট দিয়ে, এবং প্রোডাকশন যে উৎপাদন যেখানে হচ্ছে কৃষকের ক্ষেত্রে
সেটাকে সাপোর্ট দিয়ে কিন্তু আমাদের উৎপাদনটাকে প্রচন্ডভাবে বাড়াতে হবে। আর সাপ্লাইটাকে বিশেষ করে ঢাকা শহরে যে প্রোডাক্ট বা বিভিন্ন শহরে যে আপনার কৃষির যে উৎপাদিত ফসল সেগুলো যাতে ঠিক মতো স্মুথ ভাবে আসতে পারে, তাহলে হবে কি সাপ্লাইটা অনেক বেশি পরিমাণে হবে এবং ডিমান্ডের সাথে যদি তাল মিলিয়ে এই সাপ্লাইটা থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আপনাদের গ্যাপটা ইন বিটুইন আপনার ফার্ম প্রাইস এবং মার্কেট প্রাইসের গ্যাপটা কমতে থাকবে। এভাবে কিন্তু হয়তো একটা কিছু করা সম্ভব। এই কারণে সরকার যথেষ্ট ভালো ব্যবস্থা নিয়েছে। সরকার কি করছে, এখন আমাদের দেশের ছোট ছোট প্রান্তিক কৃষককে আমাদের বীজ সরবরাহ করছে উপজেলা লেভেলে এবং সার সরবরাহ করছে, যার কারণে তারা কিন্তু এই প্রোডাকশনে কিন্তু ঝাঁপায় পড়েছে। আমি মনে করি যে এখনকার সময় যেটা হয়েছে যে আমাদের দেশে যে ভ্যারাইটি গুলো সবজি মার্কেটিং হয়, এই ভ্যারাইটি গুলো কিন্তু 25 থেকে 40 দিনের মধ্যে হারভেস্ট করা যায় প্রায় সবগুলো। শাক যেগুলো জাতীয় সবজি বা আপনার ডাটা জাতীয় সবজি, সেগুলো কিন্তু 15 থেকে 25 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। আর যে সমস্ত যেমন শসা বা লাউ বা ছোট ছোট কুমড়া, এগুলো কিন্তু 25 থেকে 30 দিনের ভ্যারাইটি কিন্তু আজকাল মার্কেটে চলে আসছে। এগুলো মোস্টলি প্রাইভেট সেক্টর থেকে সরবরাহ করা হচ্ছে। আমি মনে করি যে এখন থেকে 10 দিনের মধ্যে এই সমস্ত সবজি কিন্তু হারভেস্ট হবে এবং এর প্রাইসটা খুব ফাস্ট কিন্তু নিচে নেমে যাবে, কারণ এটা পুরোপুরি ভাবে কিন্তু এটা সাপ্লাইয়ের সাথে রিলেটেড, প্রোডাকশনের সাথে রিলেটেড, এটাই হবে। আলুর ক্ষেত্রে যেটা হয়েছে, আলু কিন্তু এবারে কিন্তু বিকজ অফ প্রচুর বৃষ্টির কারণে আলু লাগাতে পারেনি। আলুর কিন্তু খুবই সেন্সিটিভ একটা ক্রপ, প্রচুর বৃষ্টি বা তাপমাত্রাতে ভালো হয় না, কিন্তু আর্লি ভ্যারাইটির আলুগুলো কিন্তু প্রায় কিছু কিছু হারভেস্টিং শুরু হয়েছে এবং 15 দিনের ভিতরে অনেক বেশি আর্লি ভ্যারাইটি আলু কিন্তু মার্কেটে যখন চলে আসবে, আলুর দামও কিন্তু যথেষ্ট পরিমাণ কমে যাবে। এখন ইস্যুটা হলো এই 15 দিন বা গত 10 দিন ধরে যে প্রাইসটা বেড়ে গেছে বা এই 15 দিন যে বাড়বে, এখানে কি হবে। আমি মনে করি আমাদের যথেষ্ট ধৈর্য ধরা উচিত, সহনশীল হওয়া উচিত। আমাদের দেশের মধ্যে উৎপাদন হচ্ছে, এটা আমদানিকৃত কোনো ফসল নয়, আমাদের দেশের কৃষকরা এটা উৎপাদন করছে। আমাদের দেশের কিন্তু এই দেশের পাবলিক যারা গরিব মানুষ, যারা কিন্তু ট্রাকের উপর বসে এই ফসলগুলো কৃষকের কাছ থেকে কিনে এনে শহরে কিন্তু সরবরাহ করছে, এরা সারা লাইফ কিন্তু এই কাজটাই করেন। এরাকে আমরা মধ্যস্বত্বভোগী বলা একেবারে ঠিক হবে না। আর যারা এই সবজি বাজারে বসে বিক্রি করছে, তাদেরও অবস্থা আমি একটাকে বলেছি যে তাদের কিন্তু কস্ট পড়ে যাচ্ছে এখানে 40 টাকার সবজি প্রায় 60-65 টাকা, এবং তাদের এই 65 টাকার সবজি কখনো 70 কখনো 80 টাকাতে বিক্রি করছে। এইভাবেই কিন্তু একটা সমন্বয় হলে কিন্তু এই উৎপাদনটা যথেষ্ট ভালো হবে। তবে ভবিষ্যতে যেটা আমি যেটা বলবো যে আরো পর্যাপ্ত পরিমাণে কৃষককে সাপোর্ট দেওয়া উচিত। সেখানে ছোট ছোট প্যাকেটে কৃষকদেরকে যদি বীজ দেওয়া যায়, তাহলে কি হবে, সুবিধা হবে যে কৃষক তার বাড়ির পাশে কিন্তু এই সমস্ত সবজি লাগাতে পারবে, তখন একটা এক্সট্রা সারপ্লাস হবে এবং এই সবজিগুলো কিন্তু মার্কেটে আসবে, মার্কেট থেকে কিন্তু শহরগুলোতে আসা শুরু করবে। জি, হ্যাঁ, এই যে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার জায়গাটা আমরা দেখছি যে সারা বিশ্বব্যাপী কোভিডের একটা প্রভাব রয়েছে এবং বাংলাদেশে আসলে এর বাইরে নয়, সীমাবদ্ধতা আমাদেরও রয়েছে। আমাদের এই যে খাদ্যর নিরাপত্তার জায়গাটি, বিশেষ করে কৃষক যেন বেঁচে থাকতে পারে, তারাও যেন ফসল ফলাতে পারে, ন্যায্য মূল্য পায়, এবং আমরা ব্যবসা বাণিজ্য যারা সম্পৃক্ত ভোক্তা পর্যায়ে সবকিছু মিলিয়ে আসলে সামনের দিনগুলোতে এই জায়গাটিতে আসলে আমরা কি করব বা কি করণীয় বলে আপনি মনে করেন? আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা কি আমরা ফিউচারে আমরা আরো গ্রো করছি, আমাদের ইকোনমি অনেক গ্রোথ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এইরকমই কিন্তু আমাদের সাপ্লাই ব্যবস্থা থাকবে বা প্রোডাকশন ব্যবস্থা থাকবে। আমার মনে হয় এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। তার কারণ হলো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা 4 মাস প্রোডাকশন করি, পরবর্তী 6 মাস কিন্তু আমরা গ্রেন ফসল কিন্তু আমরা খাই, এবং সবজির ক্ষেত্রে উৎপাদন হয় এবং সে সমস্ত সবজি কিন্তু মার্কেটে বিক্রি চলে আসে এবং সেগুলো নিয়ে কিন্তু আমরা এগুলোকে কিন্তু খাদ্য হিসেবে আমরা নিতে পারি। কিন্তু আমাদের মনে হয় যে এখানে পোস্ট হারভেস্ট সে টেকনোলজি আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে হবে, এবং এখানে পোস্ট হারভেস্ট টেকনোলজি যদি থাকে আমাদের, সেখানে যদি আমরা সাপ্লাই চেনের বিভিন্ন আপনার ফ্রোজেন ভ্যান থাকে, আমাদের যদি ওয়্যারহাউসগুলো যদি ফ্রিজিং করে রাখা যায়, সবজি স্টোর করা যায়, আমরা যে সমস্ত খাদ্য উৎপাদন করি এগুলোকে যদি প্যাকেটজাত করে এগুলোকে মার্কেটে দেওয়া হয়, তাহলে কি হবে, একদিকে ভ্যালু অ্যাড হবে, আরেকদিকে আমাদের উৎপাদন করেই কিন্তু এই সমস্ত কনজিউম করা দরকার হবে না, এগুলো লং টার্মে কিন্তু আমরা কনজিউম করতে পারবো এবং এটা কিন্তু অনেক সাস্টেনেবল হবে। আমি মনে করি যে সরকার এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে পিপিপির মাধ্যমে এই সমস্ত কোল্ড স্টোরেজ বলি আমরা বা ওয়্যারহাউস বলি আমরা অথবা কোল্ড ভ্যান বলি, এই সমস্ত করার ক্যাপাসিটি বিল্ড করবে। এই ক্যাপাসিটি থাকলে কিন্তু যা আমরা দেশে উৎপাদন করি এই যে 4 মাস
সেটাকে কিন্তু আরো 6 মাস কেন আরো অনেক দিন ধরে কিন্তু আমরা এটাকে কনজিউম করতে পারবো এবং ওয়েস্টেজ কমে যাবে এবং ওয়েস্টেজ কমলে কিন্তু আমাদের খাদ্য সারপ্লাস হবে এবং দেশের বাইরেও কিন্তু খাদ্য আমরা পাঠাতে পারবো। সেক্ষেত্রে পোস্ট হারভেস্টে কিন্তু আমাদের প্রচন্ড মনোযোগী হতে হবে এবং দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি, আমরা অবশ্যই প্রত্যাশা করব সমন্বয়ের মাধ্যমে আসলে কৃষকরাও যেন ন্যায্য মূল্য পায়, ব্যবসায়ীরা ব্যবসা করবেন এবং ভোক্তারাও যেন ন্যায্য মূল্যে তার পণ্যটি পান, সেই জায়গাটা একটি সুপরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে এই জায়গাটি এবং আমাদের যে খাদ্য নিরাপত্তার জায়গাটি অবশ্যই মাথায় রেখে গবেষণা করে সেই জায়গাগুলো সমন্বয় করে আমরা সামনে এগিয়ে যাবো, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের নানাদিকরণী নিয়ে কথা বলছিলাম এসি এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফএইচ আনসারীর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2:30 মিনিট, আবার ফিরে আসবে কৃষি বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।